বিদায়ী আওয়ামী লীগ সরকার তার মসনদ টিকিয়ে রাখতে বেশ কিছু আইন তৈরি করেছিলেন, যে আইনগুলো নানান সময় প্রশ্নবিদ্ধ হয়ে রয়েছে। কিন্তু সেই আইনগুলো কোনোভাবেই সরকার আর পরবর্তীতে বাতিল করেন নাই, কিংবা জনগণের বিবেচনায় নিয়ে সেগুলো সংস্কারের কোনো উদ্যোগও গ্রহণ করে নাই। এখন এসে সেই আইনগুলো নিয়ে কিন্তু জনগণ নানান ধরনের প্রশ্ন তুলছেন, যে এই আইনগুলো যদি কোনোভাবে বাস্তবিক প্রয়োগ ক্ষেত্রে এখনো সামনে প্রয়োগ করা হয়, তাহলে যে উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করা হয়েছে সেই উদ্দেশ্য কখনোই বাস্তবায়িত হবে না। এবং এই আইনগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে আইনগুলো, সেগুলো হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। সাইবার সিকিউরিটি অ্যাক্টে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তিদ্বয়ের যে সকল স্বাধীনতা কিংবা বাক স্বাধীনতা সেটি চূড়ান্তভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এবং ভূমি মালিকদের যে ভূমি ব্যবহারের স্বাধীনতা সেটিকে কেড়ে নেওয়া হয়েছিল ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দিয়ে। তারপরে প্রজাস্বত্ব আইন কিংবা রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন, এই আইনটির মাধ্যমেও কিন্তু ব্যাপকভাবে জনগণের সম্পত্তি যেগুলো মালিকানা রয়েছে সেই সম্পত্তিগুলোকে কিন্তু কোনোভাবে ব্যক্তি মালিকানাধীন থেকে রাষ্ট্র চাচ্ছিল যে যদি তাদের এই সকল সম্পত্তির অনুকূলে কোনো নড়বড়ে ডকুমেন্ট থাকে কিংবা মালিকানা সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে সেই সকল সম্পত্তি আর ওই সকল ব্যক্তি ভোগ দখল করতে পারবেন না। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিছু এমন আইন ছিল, সেই আইনগুলো কিন্তু অন্যান্য যে সকল আইন ছিল সেগুলোর সঙ্গে অনেকাংশেই সাংঘর্ষিকতা রয়েছিল। যেমন একজন ব্যক্তি যদি একটি সম্পত্তি 12 বছরের অধিক ভোগ দখল করে থাকে, তাহলে তামাদি আইনের 28 ধারায় তাকে কিন্তু ওই সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছিল। অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভোগ দখল প্রমাণ করতে পারলেই সেই সকল সম্পত্তিতে ওই সকল ব্যক্তি মালিকানা অর্জন করতে পারতেন। এখন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে 7 শ্রেণীর জমির কথা বলা হচ্ছিল, যে জমিগুলো যে সকল ব্যক্তি ভোগ দখল করছে তারা আর কোনোভাবেই ভোগ দখল করতে পারবে না। এবং এই সম্পত্তির মধ্যেও কিন্তু পড়ছিল যে সকল ব্যক্তি সম্পত্তি ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করেছেন কিন্তু তাদের কাছে কোনো হস্তান্তরযোগ্য ডকুমেন্ট নেই, দলিল নেই, সেই সম্পত্তিগুলো তারা আর কোনোভাবে ভোগ দখল করতে পারবে না। হয় আগের যে পূর্বের মালিক সেই মালিককে সম্পত্তি ফেরত দেওয়া হবে, না হলে সরকার সেই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে দিবে। এই যে একটি বিতর্কিত আইন, এই আইনটি নিয়ে কিন্তু অনেক ভূমি মালিকই প্রায় অসন্তুষ্ট ছিলেন, আবার অনেকেই কিন্তু খুশিও হয়েছিলেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রে কিন্তু এই আইনগুলোর ফলে একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনাই ছিল। এরপরে আরেকটি বিতর্কিত আইন ছিল যে নদী গর্ভে বিলীন হওয়া কোনো সম্পত্তি আর কোনোভাবেই, অর্থাৎ পূর্বে নদীর পাড়ে যে সকল সম্পত্তিতে চাষবাস করতেন সেই সম্পত্তির অনুকূলে যদি কোনো ব্যক্তির আপনার লিগ্যাল ডকুমেন্ট থাকে, অর্থাৎ দলিল থাকে, রেকর্ড খতিয়ান থাকে, তিনি যদি নিয়মিত খাজনা পরিশোধ করে থাকেন, তারপরেও ওই সম্পত্তি যেদিন নদী গর্ভে বিলীন হয়ে যাবে সেদিন থেকে ওই সম্পত্তি নদীর মালিকানায় চলে যাবে। পরবর্তীতে যখন চর জেগে উঠবে তখন ওই সম্পত্তি আর কোনোভাবেই ওই যে সকল ব্যক্তি সম্পত্তি নদীগর্ভে বিলীন হলো তিনি ওই সম্পত্তি ওই দাগে গিয়ে আর কোনোভাবে ভোগ দখল করতে পারবেন না, অর্থাৎ তার মালিকানা তিনি হারিয়ে ফেলবেন। এতে করে বলা হচ্ছিল যে ভূমি মালিকেরা অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং এক্ষেত্রে ওই নদীর পারে যে সকল ব্যক্তির সম্পত্তি ছিল তারা কিন্তু আহামরি বড় লোক কিংবা কোটি কোটি টাকার মালিক ছিলেন না, তাদের হয়তো সহায় সম্পদ খুবই কম, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এবং এই আইনটিকে কিন্তু বিতর্কিত আইন হিসেবে সামনে অনেকেই আলোচনা করেছিলেন। এরপরে আরেকটি বিষয় বলা হচ্ছিল যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সুষ্ঠুভাবে ভাগ বন্টন না হলে যদি কোনো ব্যক্তি সম্পত্তির তার যে অংশ পাওয়ার কথা সেই অংশের বেশি পরিমাণে সম্পত্তি তিনি ভোগ দখল করেন, কিংবা তার কাছে কেউ যদি অর্পিত রেখে চলে যায়, সেই সম্পত্তির অনুকূলে যদি তার কাছে কোনো লিগ্যাল হস্তান্তরযোগ্য দলিল না থাকে কিংবা ভোগ দখল করার বৈধতা না থাকে, তাহলে সেই সম্পত্তি তিনি ভোগ দখল করতে পারবেন না। যদি তারা সেই সকল সম্পত্তি ওই সকল ব্যক্তিকে বুঝিয়ে না দেয় কিংবা ওই সকল ব্যক্তি তাদেরকে কোনো ডকুমেন্ট তৈরি করে না দেয়, তাহলে সেই সকল সম্পত্তি কিন্তু তিনি মালিকানা হারিয়ে ফেলবেন। এখন এক্ষেত্রে কিন্তু অনেক ভূমি মালিকই পড়েছিলেন বিপদে, যারা সম্পত্তিতে সরাসরি ভোগ দখলে আসতে পারছিলেন না তারা কিন্তু এই আইনগুলোর ফলে ওই সম্পত্তি মালিকানা হারাতে চলেছিলেন। আবার যদি কাউকে সম্পত্তি ভোগ দখলের অধিকার দেয় তাহলে সম্পত্তি সেখানেও কিন্তু হারিয়ে ফেলছিলেন। এই যে উপসংকটের কারণে এই আইনটিকেও কিন্তু বিতর্কিত আইন বলা হচ্ছিল।
তারপরে আরেকটি ব্যাপার থাকে যে ধরুন কোনো একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে দুর্বলতা, সেই দুর্বলতাকে পুঁজি করে অনেক ব্যক্তি তার কাছে সম্পত্তি হস্তান্তর করেছেন, কিংবা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে অনেক ব্যক্তি এই সকল সম্পত্তির মালিক বনে পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রি করেছিলেন। এবং এই সম্পত্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে বলা হচ্ছে অর্পিত সম্পত্তি, কিংবা মুক্তিযুদ্ধের সময় অনেক ব্যক্তি যে সম্পত্তি রেখে চলে গিয়েছিলেন ওই সকল সম্পত্তি অনেকে গণিপথের মাল হিসেবে কিংবা কোনো একটি সূত্রে ভোগ দখল করছিলেন। পরবর্তীতে ওই সকল সম্পত্তি 3 হাত 4 বদল হয়ে এখন এমন একজন ব্যক্তি ভোগ দখল করছেন, তার ওই অতদূর চেন টানারও সময় নেই, ওই সকল হিসাব কেতাবও করার সময় ছিল না। তিনি সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করছিলেন। এখন এসে তিনি দেখছেন যে নতুন করে যে আইন তৈরি করা হলো, এই আইনের বলে ওই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা হারাতে চলেছেন। তো তারা কিন্তু এই যে সম্পত্তি ক্রয় করেছিলেন, এটি ক্রয় করেই তারা কিন্তু বিপদে পড়েছিলেন। এক্ষেত্রে কিন্তু ভূমি মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো এই ধরনের কিছু আইন, যে আইনগুলো বরাবরই কিন্তু বিতর্কিত ছিল, আবার অনেক ব্যক্তি কিন্তু এগুলো সম্পর্কে খুশিও ছিল। তো এই আইনগুলো বাতিল করার বিষয়ে কিন্তু এখন অনেকে নানানভাবে মতামত প্রকাশ করছে। আবার আরেকটি বিষয় বলা হচ্ছিল যে যে সকল কৃষি জমি ব্যক্তি মালিকানা রয়েছে সেই সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা থাকবে, কিন্তু ঠিকই পরবর্তীতে আর ইচ্ছা মতো ভোগ দখল করতে পারবে না। অর্থাৎ ইচ্ছা করলে তিনি সেখানে পুকুর খনন করতে পারবেন না, কিংবা নিচু জমি সেখানে মাটি ভরাট করতে পারবে না। এই ধরনের নানান বিধিনিষেধ আসছিল, যার কারণে ভূমি মালিকেরা বলছিলেন আমাদের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, সম্পত্তি ভোগ দখলের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। তাই এই আইনটি এখন পর্যন্ত কিন্তু ভূমি মালিকরা সেভাবে মেনে নিতে পারে নাই। এবং অনেকেই মনে করছিলেন যে এটি সাধারণত আইন করলে, কিন্তু এটা বাস্তবায়ন করবেন কিভাবে, এটা বাস্তবায়ন তো অত সহজ না। পরবর্তীতে দেখা গেল সরকার এগুলোকে বাস্তবায়ন করার জন্য একটি জরিপ নিয়ে আসলেন, যে বিডিএস ভূমি জরিপ। বলা হলো এই বিডিএস ভূমি জরিপ একবার বাস্তবায়ন হলে 7 শ্রেণীর ব্যক্তির যে কথা বলা হচ্ছিল সেই ব্যক্তি তাদের সম্পত্তি মালিকানা হারাবেন, এবং এই বিডিএস ভূমি জরিপের মাধ্যমে সম্পত্তির অরিজিনাল মালিকের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে, যার দলিল আছে, যার সম্পত্তির মালিকানা সংবলিত ডকুমেন্ট রয়েছে তাদেরকে সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এতে করে কিন্তু যারা এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনকে হেলাফেলা করছিলেন কিংবা তুচ্ছতাচ্ছিল্য করছিলেন, তাদের কিন্তু মাথায় এক প্রকার বাড়ি পড়ে গেছিল বলা চলে, যার কারণে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তো এই ধরনের যে আইনগুলো, এই আইনগুলো কিন্তু বাতিল করার জন্য একটা পক্ষ ইতিমধ্যে মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছেন, এবং অনেকেই বলছেন যে এই আইন যদি বাতিল করা না হয় তাহলে রাষ্ট্র সুবিধা ভোগ করতে পারবে কি না পারবে সেটি বড় কথা নয়, ভূমি মালিকেরা যারা রয়েছে তারা এই আইনটির মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং আইন মন্ত্রণালয় থেকেও বলা হচ্ছিল যে যে সকল বিতর্কিত আইন আওয়ামী সরকারের আমলে তৈরি করা হয়েছিল সেই আইনগুলো কিন্তু বাতিল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, অতি দ্রুতই সেই আইনগুলো বাতিল করা হবে। আশা করা যাচ্ছে যে এই ধরনের কিছু আইন, যেগুলো আইন সরকার তৈরি করেছিল জনমতের কোনো তোয়াক্কা না করেই পরবর্তীতে বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেছিল, আশা করা যাচ্ছে সেই আইনগুলো আর বাস্তবায়ন হবে না, হয়তো সেই আইনগুলো বাতিল করা হতে পারে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম তার সামান্য হলেও আপনাকে দিতে পেরেছি। তাছাড়া এই ধরনের বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।